আসসালামু আলাইকুম। মোহমায়ার বাহুডোরে পর্ব 30। লেখিকা সাদিয়া। দরজায় টোকা পড়তেই খানিক হকচকিয়ে ওঠে দুজনে। মায়রা আর ইহাম নিজেদের থেকে অল্প দূরে সরে। কিঞ্চিত বিব্রত বোধ করে মায়রা আর চোখে তাকিয়ে দেখে ইহামকে। তার মধ্যে বাহির থেকে আবার শব্দ আসতেই চটজলদি করে মায়রা উঠে দাঁড়ায়। উন্মুক্ত বাঁধন ছাড়া চুলগুলিকে দুই হাত দিয়ে পরিপাটি করে দরজা খুলল। ওপাশে শিরিন বেগমকে থমথমে মুখে দাঁড়িয়ে থাকতে দেখে কেমন চমকালো মায়রা। স্নেহময়ী কোমল হৃদয়ের ভদ্র মহিলাটা কি রেগে আছেন? মুখের হাবভাব এমন গম্ভীর বিষাদ কেন? মায়রাকে পাশ কাটিয়ে কঠিন মুখে ভেতরে প্রবেশ করলেন শিরিন বেগম। ইহামের নজর তখন দরজার দিকেই ছিল। সে নির্লিপ্ত ভঙ্গিতে মাকে পর্যবেক্ষণ করল না, বিছানা থেকে উঠল আর না কিছু বলল। মায়ের কাঠিন্য মুখ দেখে বেশ বুঝতে পারল তিনি যে রেগে আছেন। সবটা উপলব্ধি করেও তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দেখালো না সে, বরং শান্ত ভঙ্গিতে বসে থেকে মায়ের দিকে গম্ভীর চোখে তাকিয়ে রইল। তার এই নির্লিপ্ত সংস্রাবহীন ক্রিয়ায় নীরবে ফুঁসে উঠল মায়রা। শাশুড়ির নীরস মুখ দেখে তার নিজেরই খারাপ লাগছে, অথচ আপন ছেলেকে দেখো কিভাবে চুপচাপ তাকিয়ে রয়েছে। কেন এত কঠিন পাষাণ এই লোকটা? উঠে মার সাথে একটু ভালো মন্দ কথা বললে কি হবে? রেগে আছে কিনা জিজ্ঞেস করলে হবে কি? মায়রা কটমট করে ইহামের দিকে তাকিয়ে নীরব রাগ ঝাড়ল। রাগ আর বিরক্ত মিলেমিশে একাকার হয়ে বিরূপ প্রভাব পড়ছে তার উপর। অগ্নি দৃষ্টিতে কেমন তাকিয়ে রইল ইহামের দিকে। মায়রা, মা, কাউকে বলো এই ব্যথার ওষুধটা খেয়ে নিতে। আর শরীরে ব্যথা না তার শরীরে ব্যথা না ফুটলেও তাকে এভাবে দেখেও আমাদের মন শান্ত হবে না। তাই বলো এটা যেন খেয়ে নেয় সে। কটমট চোখে মায়রা ইহামের দিকে তাকায়। শাশুড়ির কথা স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি ছেলের উপর অভিমান করে আছেন, অথচ ছেলেকে দেখো কিরকম শান্তভাবে বসে আছে, যেন এসব তার গায়ে লাগছে না। শিরিন বেগম আর চোখে ছেলের দিকে তাকান। চোখ মুখ আরো শক্ত করে মায়রার হাতে ওষুধগুলি ধরিয়ে দিয়ে গমগম কণ্ঠে জানান, মনে করে বলো যেন খেয়ে নেয়। শরীরকে তো শরীর মনে করে না, যেন পাথর হয়ে গিয়েছে। আমরা তো বাবা আর পাথর না, তাই আমাদের মনে দয়ামায়া বলতে কিছু আছে। হনহন করে শিরিন বেগম হাঁটা ধরলেন, অথচ আপন ছেলে নির্বিকার। দরজার কাছে আসতেই আচানক ছেলে মাকে পেছন থেকে জড়িয়ে ধরে। শিরিন বেগম জানেন এটা ছেলের কাজ, তাই তিনি রাগ দেখিয়ে বলেন, ছাড় আমায়। মায়রা, কাউকে বলো আমায় যেন ছেড়ে দেয়। ভালোই ভালোই। মায়রা হতবাক হয়ে একবার ইহামের দিকে তো আবার ঘাড় বাঁকিয়ে পেছনে শূন্য বিছানায় নজর দেয়। এই লোকটা মাত্র বিছানায় বসেছিল, তাহলে চোখের পলকে আবার দরজার কাছে গেল কিভাবে? বিস্ময়ে চোয়াল হা হয়ে থাকে তার। ঘরে এসে বসো মা। খবরদার, আমি কারো মা না। কেউ যেন আমায় মা বলে না ডাকে। ঠিক আছে খালাম্মা, ওখানে গিয়ে বসুন। ছেলের কথা শুনে শিরিন বেগম বাকহারা হয়ে হতবিহ্বল বলেন, ন্যায় ছেলে আর মায়রার দিকে তাকিয়ে মুখ চাওয়াচাই করে। এই ছেলে বলে কি মা ডাকতে বারণ করেছে বলে খালাম্মা ডেকে বসবে? ততক্ষণে অভিমানে মুখ ভোঁতা করে রাখা নিজের মাকে বিছানার কাছে টেনে নিয়ে গেল। জোর করে বসাতে চাইলে উনি রাগান্বিতভাবে তাকালেন ছেলের পানে, কড়া গলায় বললেন, ততক্ষণে অভিমানে মুখ ভোঁতা করে রাখা নিজের মাকে বিছানার কাছে টেনে নিয়ে গেল। জোর করে বসাতে চাইলে উনি রাগান্বিতভাবে তাকালেন ছেলের পানে, কড়া গলায় বললেন, সর তুই আমার থেকে। যে ছেলেকে মা
ডাকতে নিষেধ করেছি বলে খালাম্মা ডাকতে সময় নেয় না, এমন ছেলের দরকার নেই আমার। মায়েরা, তোমার স্বামীকে বলো আমাকে ছেড়ে দিতে, নয়তো খারাপ হবে কিন্তু। তুমি যদি আমার কেউ না হও তাহলে মায়েরার স্বামী কি কলা গাছ ফেটে হয়েছে নাকি? শিরিন বেগম আহাম্মকের মতো ছেলের পানে তাকালেন। সুযোগ বুঝে ইহাম মাকে জাপটে ধরে বিছানায় বসিয়ে দিয়েছে। তখনের মতো নিজে ফ্লোরে হাঁটু মুড়ে বসে মায়ের কোলে 2 হাত চেপে ধরল। ইহাম নিজের মায়ের দিকে তাকিয়ে দৃষ্টি ঘুরালো বিস্ময়ে তাদের দিকেই তাকিয়ে থাকা মায়েরার উপর। মানুষটার দৃষ্টি নজরে পড়তেই স্তম্ভিত ফিরল মায়েরার। সে কিছু একটা ভেবে নিঃশব্দে ঘর থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে গম্ভীর কণ্ঠ শোনা গেল, কোথায় যাচ্ছ মায়েরা? এদিকে এসে বসো। তাকে নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখে কঠিন গলায় আবারও বলে উঠল ইহাম, কি হলো? বসতে বললাম না? একবার শাশুড়ির দিকে তাকিয়ে আর কথা বাড়ালো না মায়েরা। চুপচাপ করে গিয়ে শাশুড়ির পাশে বসলো। শিরিন বেগম থমথমে মুখ নিয়ে আবারও নড়ে উঠলেন। ইহাম বলল, কি হয়েছে মা? মশা কামড়াচ্ছে? এমন করছো কেন? তুই ছাড় আমায় ইহাম, খবরদার কোনো কিছু বোঝাতে আসবি না আমায়। তোমায় আবার আমি বোঝাবো? বোঝালেও বুঝো তুমি? কিছুদিন ভালো যায় তো আবার সেই আগের রোগে ধরে। আর কত বলো তোমা? দেখ, আমি এত কথা বাড়াতে চাই না, তোর এই কাজ আমার ভালো লাগে না, শুধু এটা জানি স্বার্থপর হচ্ছ। নরম দৃষ্টিতে তাকায় শিরিন বেগম। তিনি ভালো করেই জানেন ছেলে এখন কি বলবে। ছেলের মুখের দিকে তাকিয়ে রাগটা কেমন পানি হয়ে আসলো। দ্রুত চোখ সরিয়ে নিলেন তিনি। বললে না তো স্বার্থপরের মতো কথা বলছো না? আর তাকালেন না শিরিন বেগম ছেলের মুখের দিকে। সাহস পেলেন না নিজেকে নরম করে দিতে। ছেলে বারবার তাকে এভাবেই মানিয়ে নেয়, তাই শক্ত হওয়ার চেষ্টা করে জবাব দিলেন, মায়েরা সব পারে, স্বার্থপর হতেও জানে। তবে দেশের আর বাদবাকি মাগুলি, তারা কি করবে নিজেদের সন্তানদের জন্য? শুকনো ঢোক গিললেন শিরিন বেগম। মায়েরা কেবল অপলকভাবে অবলোকনের বিমূঢ় হলো। ড্যাব ড্যাব করে দেখলো শিরিন বেগমের গলা কাঁপছে, চোখের পাতা নড়বড় করছে। অপরদিকে মায়ের দিকে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে ইহাম, যেন ধৈর্যের সাথে মাকে বোঝাতে তৎপর সে। আমি জানি মা, তুমি অনেক সাহসী। স্কুলে থাকতে স্কাউটের নাম ছিল তোমার। আমাদের দেশের জন্য কাজ করা নিয়ে তোমার তেমন কোনো আপত্তিও নেই, শুধু মাঝে মাঝে অতিরিক্ত চিন্তা থেকে বেঁকে বসো আর কি। আমাকে বোঝাতে আসিস না ইহাম, আমি বেশ ভালো করেই জানি আউবাউ নিয়ে তুই আমাকে খুব মানিয়ে ফেলবি, কিন্তু এভাবে আর হয় না। কেন হয় না? কিসের এত পিছুটান তোমাদের? তুই, তোর জীবন, চাকরিটা না করলেও কি মৃত্যু থেকে বাঁচতে পারবো, নাকি আমাকে কেউ বাঁচাতে পারবে? সর বাবা, আমার কাজ আছে। মিথ্যে বলছো, তুমি আমার থেকে পালাতে চাইছো। উত্তর দিতে পারলেন না শিরিন বেগম। দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিয়েছেন মুহূর্তে। দেশের জন্য কাজ করতে পারা আমার ভাগ্যের ব্যাপার মা। তুমি যেমন তোমার সন্তান নিয়ে চিন্তিত, বাকি মাগুলিও নিজেদের সন্তান নিয়ে, প্রিয়জন নিয়ে চিন্তায় থাকে। তাদের নিরাপত্তা কাউকে না কাউকে তো দিতে হবে। সেই দলে আমি থাকলেই বা ক্ষতি কি? নিজের সন্তানের দিকটা চিন্তা করলে বাকিদের সন্তানের চিন্তা করলে না কেন? তুমি তো এমন না মা, আমাদের সবার কথা কত ভাবো, পরিবারটাকে কিভাবে 2 হাতে আগলে রাখো। সেভাবে দেশটাকেও তো আগলে রাখতে হবে মা। আমি আমার কাজে এক তিল পরিমাণ আফসোস করি না, পিছুটান নেই তা অস্বীকার করি না। আমাদের সবার পরিবার আছে, আমরা নিজেদের পরিবারকে ভালোবাসি, সেই সাথে দেশে বাস করা বাকি পরিবারগুলিও আমাদের।
তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব মা। প্রতিটা মিশন সাকসেসফুল হওয়ার পরের আনন্দ আর তৃপ্তির বিষয়টা তোমরা সাধারণ মানুষ টের পাবে না। প্রতিটা কাজ সম্পূর্ণ করার পর মনে হয় পরিবারকে আর একটা বিপদের হাত থেকে রক্ষা করতে পেরেছি। তোমাদের মতো মা যারা নিজেদের পরিবার সন্তান নিয়ে উদ্বিগ্ন থাকে তাদের আশ্বাস দেওয়া কি আমার উচিত না মা? যেখানে আমি আমার হৃদয়ের গভীর থেকে আমার দায়িত্বটাকে ভালোবাসি সেখানে তোমাদের এসব মানায় না। আমি চাইবো দেশের আদর্শ একটা মা একটা পরিবার হয়ে সবসময় তোমরা আমার কাজকে সম্মানের সাথে মেনে নিয়ে গর্ববোধ করবে। একজন সৈনিকের পরিবার থেকে এই ধরনের কথা আশা করা যায় না মা। তোমাকে আর কতবার বোঝাবো বলো তো? শিরিন বেগম নিরুত্তর থাকেন। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে ওনার। ছেলে যে এই কাজটাকে কতটা ভালোবাসে তিনি তা খুব জানেন। তিনি বিরোধীও করেন না তেমন, তবে মাঝে মাঝে ছেলের জীবনের আশঙ্কা ওনাকে ভঙ্গুর করে তোলেন। মা, তুমি যদি এভাবে কান্না করো তাহলে আমার অনুপস্থিতিতে এই বলটাকে কে সামলাবে? দেখো গাধার মতো কিভাবে কাঁদছে। ফুপিয়ে ফুপিয়ে মায়রার কান্না আরও বাড়ল। সেই সাথে শাশুড়ির চোখের পানিও পড়ছে অনর্গল। ইহাম তাকিয়ে দেখল তার জীবনের গুরুত্বপূর্ণ দুইটা নারীকে যারা তার জীবনের আশঙ্কায় ছটফট করছে। প্লিজ মা, কান্না থামাও। এসব কান্নাকাটি একদম ভালো লাগে না আমার। শিরিন বেগম ছেলেকে কিছু বললেন না, তাকালেনও না সেদিকে। পাশ ফিরে মায়রার দিকে নজর রেখে চোখের পানি মুছে দিলেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বললেন, কান্নাকাটি করে লাভ নেই মেয়ে। এক বীরের স্ত্রী হয়েছ তুমি, এসব মানায় না। যত কাঁদবে তত বুঝিয়ে নিবে এই ছেলে। কোনো ফায়দা হবে না। তার ভেতরে দেশকে নিয়ে সিদ্ধান্ত কিংবা ভালোবাসা কোনোটাই বদলাবে না। বীরের স্ত্রী হয়েছ যখন অনেক কিছু ত্যাগ দিতেই হবে। কেঁদো না আর। এই হতচ্ছাড়াটাকে পাঞ্জাবি দিয়ে তৈরি হয়ে অনুষ্ঠানে আসতে বলো। মায়রার ভিজে গালটাকে আবার মুছে দিয়ে উঠে দাঁড়ালেন তিনি। ছেলেকে এক প্রকার পা দিয়ে বেধা মেরেই হনহন করে ছুটে গেলেন তিনি। শাশুড়ি কথার গভীরতা মায়রা আরও ফুপিয়ে কাঁদতে শুরু করলো। ইহা ম্লান হেসে ফোঁস করে দম ছাড়ে, আবার তাকায় মেয়েটার দিকে। এত কাঁদতে পারে কিভাবে এই মেয়ে? একটু আগেই না কতক্ষণ ফ্যাস করে কান্না করলো, এখন আবার শুরু করেছে ডিপ মেশিন। নিচ থেকে উঠে ইহাম বিছানায় বসলো। দুই হাত দিয়ে মায়রাকে আগলে ধরতে চাইলে মেয়েটা আবার তেড়ামি করে হাত সরিয়ে নিল। নাক টেনে বলল, আমি কেন ত্যাগ করব? কিছু ত্যাগ করতে পারবো না আমি। কোনো বীরের বউও হতে পারবো না। এত উদারতা নেই আমার মাঝে। চলে গেলে তো আর ত্যাগ করতে হবে না। মুহূর্তে বিদ্যুৎ বেগে নিজের সাথে শক্তভাবে চাপটে ধরল ইহাম। দাঁত চেপে বলল, বলেছি না একদম জানে মেরে ফেলবো। এই কথাটা যেন আর না শুনি মুখে। কত তেড়ামি করবে বেয়াদব মেয়ে। চারিদিকে যখন আনন্দ হইহুল্লোড় আওয়াজ বাড়িটাকে মাতিয়ে তুলেছে। শিফু তখন প্যান্ডেল থেকে অনেকটা দূরে নীরবে ফোঁপাচ্ছে। মেয়েটা কষ্ট গুলিকে চেপে রাখতে গিয়েও ব্যর্থ হচ্ছে, কিন্তু মন থেকে তো চাইছে, আপ্রাণভাবে চেষ্টা করছে নিষিদ্ধ আবেগের চেয়ে পরিবারকে মূল্য দিতে। কিন্তু বারবার কেন নিজের অগাধ দৃঢ় মনোবাসনা থেকে পিছলে যাচ্ছে সে? এই কারণেই কষ্টটাকে কি আরও বেশিভাবে অনুভব করতে হচ্ছে তাকে? উফ, ভেতরটা জ্বলে যাচ্ছে একদম। আর সহ্য করা যায় না। মাঝে মাঝে তো মনে হয় এই কষ্টের চেয়ে মরণ ভালো হবে। কি রে, তুই এখানে কি করছিস? হঠাৎ মোটা পুরুষালী কণ্ঠে কেঁপে উঠে শিহু। বুক ধরফর করে ওঠে তার। দ্রুত চোখ মুছে নিজেকে ধাতস্থ করার চেষ্টা চালায় সে। হাত চার এর দূর থেকে আবারও ভেসে আসে, শিফু তুই কি কাঁদছিস? নাক টেনে চোখের পানিটা যত্ন করে মুছে নেয় শিফু। হাসার বৃথা চেষ্টা করে জানায়, আরে না হাসিফ ভাই, এদিকে এসেছিলাম একটা ফোন কল অ্যাটেন্ড করতে, তখনই
কোথা থেকে একটা পোকা এসে পড়েছে হয়তো চোখে। সে কিরে, আয় এদিকে আয় তো দেখি। হাসিব এগিয়ে গেল শিফুর কাছে। ছেলেটার হাতে তখনও ভিজে গামছা বাঁধা, খানিক ফুলেও আছে হয়তো। তেমন কিছু হয়নি ভাই, পোকা বের করেছি, কিন্তু সেই জ্বালাটা এখনো রয়ে গিয়েছে। তুমি চিন্তা করো না, তোমার হাতের ব্যথা কমেনি এখনো? শিফুর হাসি হাসি মুখের প্রশ্নটা শুনে হাবিবুল্লাহ কেমন চুপসে যায়। উস্কো খুস্কো ভঙ্গিতে ইতস্ততার সাথে জবাব দেয়, এই সামান্য আছে আর কি। সত্যি করে বলো তো। একটু থেমে শিফু চোখের কোণায় আঙ্গুল ঠেসে পানিটুক মুছে আনে যত্ন করে। হাতে কিভাবে ব্যথা পেয়েছিলে? শুধু ঘুমানোর কারণে নাকি অন্য কিছু? সূক্ষ্ম চোখে হাসিবুল্লাহ পরখ করে শিফুকে। মেজাজ তার কটকটে। অসন্তোষ নজরে তাকিয়ে দেখল শিফুকে। একদম ভাইটার মতো চালাক আর ধূর্ত হয়েছে এই মেয়েটা। বড় হলে না জানি কেমন হয়। গড়গড় করে মনে হলো কাল রাতের অনাকাঙ্ক্ষিত মুহূর্তের কথাটা। হুট করে দরজা ঠেলে আসা বিশাল দেহী মানুষটা কেবল অভিজ্ঞ হাতে তাকে মুচড়ে ধরেছিল নিষিদ্ধ কিছু ছোঁয়ার অপরাধে। সাময়িক বাহিনীতে দক্ষ পটু শক্তিশালী হাতটা তার কাছে বিষাক্ত লেগেছিল। আহ, সে কি যন্ত্রণা! মনে হলেই শরীর কাঁপিয়ে হাতের ব্যথা বাড়ে। ধর ফড়িয়ে ওঠে হাবিবুল্লাহ। তীক্ষ্ণ চোখে তাকায় শিফুর দিকে। মেয়েটা যে কিছু একটা আঁচ করতে পেরেছে সেটা সে ভালো করেই বুঝতে পেরেছে। চালাক কিনা তুই বলতে চাচ্ছিসটা কি রে শিফু? তুমি যত যাই বলো, আমার মনে হচ্ছে তুমি কালকে রাতে ভয়ঙ্কর কোনো বাঘের থাবায় পড়েছ। সেটা আর কেউ বুঝতে না পারলেও আমি কিন্তু পারছি। চুপ কর, তুই বেশি বুঝিস না। তোদের মেয়েদের এই এক সমস্যা, সব সময় এক লাইন বেশি বুঝিস তোরা। ওদিকে চল, সবাই অনেক মজা করছে, প্যান্ডেলে আয়। বাসন্তী কালার পাঞ্জাবির হাতাটা গোটাতে গোটাতে ইহাম বাড়ির সদর দরজা দিয়ে বের হচ্ছিল। তার এমন আকর্ষণীয় রূপ দেখে থমকে গিয়েছে মায়রা। কেমন অভিভূত নয়নে ওই ভয়ঙ্কর সৌন্দর্য দেখে চলছে এক বলিষ্ঠ মানবের আভিজাত্যের লেপন যার আদলে, মিহি গৌরবের জৌলুস যার আশপাশ থেকে কিরণ দিচ্ছে। সেই ফর্সা গায়ে রংটা যেমন মিশে গিয়েছে, বা হাতে পেঁচানো মোটা ব্যান্ডেজটাও যেন বড্ড লোভনীয়, আকর্ষণীয়ভাবে ফুটে উঠছে। মায়েরা এক নজরে বিস্ময় মোহের সাথে জড়িয়ে নিয়েছে ওই লোকটার সৌন্দর্যের দৃশ্যটুক। আচ্ছা, ছেলেরাও কি আগুন সুন্দর হয়? কিন্তু তার যে মনে হচ্ছে এই লোকটাকে যেন স্বয়ং আগুন লাগছে। কাছে গেলে এই বুঝি ঝলসে দেয়। মাঝারি আকারের চুলগুলিতে হাত বোলাতে বোলাতে ইহাম মায়রার কাছে এগিয়ে এলো। এই ঝলসানো আগুনকে সামনে আসতে দেখে নিঃশ্বাস থমকে গেল বুক পিঞ্জিরায়। সবটাই তীক্ষ্ণ নজরে দেখে মুচকি করে হাসল ইহাম। মায়রার পাশ ঘেঁষে দাঁড়িয়ে ক্ষীণ গলায় বলল, কি ম্যাডাম, কি দেখছেন এভাবে তাকিয়ে? ঘোর লাগা কণ্ঠে আরও ছটফটিয়ে উঠল মায়রা। মধুমেয় এক অস্থিরতায় ব্যাকুল চিত্ত ফুটে উঠল তার মাঝে। হাঁসফাঁস করা ভেতরটা নিয়ে মুহূর্তে চোখ নামিয়ে দৃষ্টি নত করল সে। কি হলো, বললেন না তো কি দেখেছিলেন? কি হলো, বললে না তো কি দেখেছিলে? কেমন মোহাচ্ছন্ন ভাবে মায়েরা জবাব দিয়ে বসলো, আপনাই বেয়াদপের মতো নিজের স্বামীকে চোখ দিয়ে গিলে খাচ্ছিলে। সচকিতে মায়েরা চট করে তাকালো। চোখে মুখে তার প্রশ্নাত্মক ইঙ্গিত। ভুরুদ্বয়ের মাঝ বরাবর সরু রেখা এঁকেছে সুনিপুণ রূপে। এই লোকটা সবসময় এমন কোমলতা যেন পোষায় না ওনার। বিস্ময়ের সহিত প্রশ্ন করল, আশ্চর্য, তাকিয়েছি বলে কি চোখ দিয়ে গিলে ফেলা হলো? নয়তো কি মাথামোটা?
আপনার মতো ভুজুং ভাজুং চিন্তা ভাবনা তো আর সবার নেই, তাই আপনার মতো ভাবতেও পারে না। সামান্য তাকিয়েছি বলে কি নিজেকে যা খুশি ভেবে নেবেন নাকি? তোমার জামাই তো তোমারই, দেখতে হবে না কে সে? পাঞ্জাবির কলারটা ভাব নিয়ে টেনে ধরতেই বিরক্তে মায়েরা মুখ ভ্যাংচালো। ঢং ঢং দেখবে বউ? রাতে জোরালো ঢং দেখাবো তোমায়। আমার মিসেস পিচ্চি চৌধুরী, আপনার ঢং আপনি দেখতে থাকুন, আমার কোনো ইচ্ছা নেই। মায়েরা চলে যেতে নিলে ইহাম সন্তর্পণে তার বাহু টেনে ধরল নিজের সাথে। আশপাশ তাকিয়ে ঘাড়টা খানিক মায়েরার দিকে ঝুঁকিয়ে হিস হিস আওয়াজে বলল, আমার ভয়ঙ্কর হামলার জন্যে তো তোমাকে লাগবে মাথামোটা। নিজের ঢং নিজে একা দেখব কি করে? ঢং দেখানোর জন্য হলেও তো কাউকে দরকার, বলো। আর আমার সেই কেউটা তুমি, মিসেস পিচ্চি চৌধুরী। ইহাম ঠোঁট কামড়ে হাসতে হাসতে চলে গেল স্টেজের দিকে। আর মায়েরা তখনও হতবিহ্বলের মতো বিমূঢ়ভাবে তাকিয়ে আছে সেই দিকে। এই লোকটা তো দিন দিন বেহায়া হয়ে যাচ্ছে। অনুষ্ঠান শেষ হতে হতে রাত তখন ঘড়ির কাঁটা 12টার ঘরে। উঠানের এক পাশে বাবুর্চি দিয়ে বড় ডেকচিতে বিরিয়ানি রান্না করা হয়েছে। করিমুল্লাহ সিদ্দিক গ্রামের বিত্তবান লোক, তিনি গ্রামের হিসেবটা জানেন, তাই এত রাতেও বড় বড় 3 ডেকচি বিরিয়ানি রান্না করিয়েছেন বাবুর্চি দিয়ে। কারো যেন কমতি না হয় সেদিকেই নজর ওনার। কাল বিয়ে বরযাত্রী উনি কম নিতে চান, কম কম করেও 50 জন হয়ে গিয়েছে, না জানি আবার আর কত জন বাড়ে। কাল ভোর রাতে 2টা গরু ফালাবেন, উপহার কিংবা উপটৌকনের আশা তিনি করেন না। গ্রামের প্রতিটা ঘরে দাওয়াত দিয়ে এসেছেন তিনি। আদরের সুযোগ্য ছেলের বিয়ে বলে কথা। তিনি নিজের বড় 2 ছেলের উপর খুবই সন্তুষ্ট, কিন্তু ছোট ছেলেটাই হয়েছে কেবল লাগাম ছাড়া উচ্ছৃঙ্খল। সবার হাতে হাতে বিরিয়ানি প্যাকেট দেওয়া হয়েছে, আশেপাশের লোকজনও কমে গিয়েছে। বাড়িতে কেবল নিজেদের লোকজন আর আত্মীয় স্বজন। প্যান্ডেলের ভেতর তখন খাবার দাবার চলে। বেচারা হাবিবুল্লাহ মুখের ভাব করুন, তার ডান হাতটা নির্দয়ের মতো মোচকে দিয়েছে একটা পাষাণ নির্দয় মানুষ। সামান্য একটু ভুলে তার হাতটা মোচকে দিতে এই লোকটার একটুও কষ্ট হয়নি। হাবিবুল্লাহ একে একে সবার মুখের দিকে তাকায়। আশেপাশে তার মান নেই, তিনি থাকলে এতক্ষণে তার খাওয়া অর্ধেক শেষ হয়ে যেত। ডান হাতের কারণে শান্তিতে খেতেও পারছে না। উপায়ন্তর না পেয়ে সে আরও সামনে এগিয়ে গেল। মায়েরা আর শিফু তখন একসাথে বসে খাবার খাচ্ছিল। হাবিবুল্লাহ সরু চোখে মায়েরা আর শিফুকে দেখল, এরপর রাশভারী কণ্ঠে বলল, শিফু বোন আমার, আমাকে একটু খাইয়ে দে। শিফু মুখে গোস্ত দিয়ে বিরিয়ানি পুড়তে পুড়তে তাকায় সেদিকে, কোনো রকম চিবিয়ে জবাব দেয়, দেখছো না ভাই আমি খাচ্ছি, তুমি খালামণির কাছে যাও। আম্মা এদিকটায় নেই, তুই খেয়ে আমাকে চামচ দিয়ে খাইয়ে দে। পারবো না হাসিব ভাই, আমি খালামণিকে ডেকে আনছি, খেয়ে খিদেই পেট চুচু করছে তার। বিরক্ত রাগে মুখ বিকৃত করে নিয়েছে সে। চোরাচোখে একবার নির্বিকার মায়রার দিকে তাকায়, ক্রোধে গজগজ করতে করতে বলে, এই সব কিছু হয়েছে আপনার জন্য, এখন আপনি আমারে আগে খাইয়ে দিন ভাবি। হাবিবুল্লাহর কথায় কুঁচকে তাকায় মায়রা, সন্দিহান চোখ দিয়ে বিরক্ত হাবিবুল্লাহকে দেখতে থাকে। তার এই হাতের জন্য সে দায়ী কি করে? সে কি গিয়ে বলেছিল যে বদমাইশ খচ্চর এভাবে না ওভাবে শো? তাহলে তোর হাতটা দেখবি সুন্দর করে মচকে গেছে। বিরক্ত হলো মায়েরা, অসন্তোষ গলায় শুধালো, আমি কেন খাইয়ে দিব ভাইয়া? আর আমার কারণে হয়েছে মানেটা কি? কি বলতে চাইছেন আপনি?
আমি আপনার হাত এমন করেছি? আপনার কারণেই তো কাল রাতে। কিরে হাসিব গম্ভীর কণ্ঠটা শুনে সবাই সেদিকে তাকায়। সাদা পায়জামা আর বাসন্তী পাঞ্জাবি পরা অত্যন্ত সুদর্শন যুবকটা তখন হাত ভাঁজ করে এদিকেই তাকিয়ে আছে, শরীর বাঁকিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। তাকে দেখে মায়রা, শিফু, হাবিবুল্লাহ তিনজনই তাকিয়ে আছে কিছু শোনার অপেক্ষায়। এদিকে বেচারা হাবিবুল্লাহ যেন পড়েছে দুই কাছের চিপায়। এখন এদিকেও ব্যথা, ওদিকেও কষ্ট। ইহামের দিকে তাকিয়ে রইল অসহায় দৃষ্টিতে। আবার না কি করে বসে। ইহামকে এগিয়ে আসতে দেখে হাবিবুল্লাহ ঢোক গেল। হাতের ভাঁজ খুলতে খুলতে তার দিকে এগিয়ে এসে বলল, ইহাম, তুই ওকে খাইয়ে দিতে বলিস কেন? গলাটা শুকিয়ে আসছে হাবিবুল্লাহর। হাতের ব্যথাও যেন মুহূর্তে বেড়ে গেছে অদ্ভুতভাবে। এই নীরব ব্যথা বুঝি তাকে আরও কিছুটা সতর্ক করল। ইহামের তীক্ষ্ণ চোখের দিকে তাকিয়ে বৃথা হাসার চেষ্টা করে বলল, ভাবি তো আমার আম্মা জান, তাই বলেছি আর কি খাইয়ে দিতে। এই বলদ। হাবিবুল্লাহর কাঁধে শক্তভাবে হাত রাখে ইহাম। দেখিস না আমার হাত কাটা? তোর আম্মাজান এখন আমাকে খাইয়ে দেবে। তুই নিজের খাবারটা নিজে শেষ করতে পারবি না বল? মেকি হাসিটা আরো প্রসারিত করার চেষ্টা করে হাবিবুল্লাহ। কাঁধের উপর শক্ত হাতের চাপড় ব্যথা তুলে দিল মুহূর্তে। খানিক নিজের দিকে নুয়ে শরীর মুচড়াচ্ছে সে। চাইছে ইহামের কঠিন থাবাটা থেকে বাঁচতে, যেন নিজে থেকে হাত দিয়ে ওই থাবাটা সরাতে না হয়। ক্যাবলাকান্তের মতো হেসে জবাব দিল, হো ভাই, তোমার তো বাম হাত কাটছে, তুমি তো খেতে পারবে না নিজে নিজে। আমার ডান হাত মচকে গিয়েছে, তাতে কিছু না। বাম হাত তো ঠিকই ভালো আছে, আমি বাম হাত দিয়ে খেতে পারবো, কোনো সমস্যা নাই ভাই। আম্মাজান রে বলো তোমারে খাইয়ে দিতে, আমি বরং যাই, ওদিকে হয়তো আমার বন্ধু ডাকছে। আরেকটু নড়ে উঠল হাবিবুল্লাহ। অবস্থা সুবিধার না। ইহাম এখনো তার কাঁধে চেপে আছে। বেগতিক অবস্থা দেখে হাবিবুল্লাহ হাঁটু ভাঁজ করে খানিকটা নুয়ে পড়ল নিচের দিকে। ইহামের হাতটা ছেড়ে দিতেই এক প্রকার মুচকি দৌড় স্থান ত্যাগ করল ছেলেটা। তার এহেন কাণ্ডে মুচকি করে হেসে উঠেছে শিফু। ভাইকে ভাবির কাছে যেতে দেখে উঠে দাঁড়ালো। নিঃশব্দে জায়গা ত্যাগ করে নিতেই চেয়ার টেনে মায়রার পাশে বসলো ইহাম। পেটুকের মতো একা খাবে নাকি? বেয়াদব মেয়ে, হাত কাটা দেখতে পাচ্ছ না বলে দিতে হবে খাইয়ে দেওয়ার জন্য? আপনার তো বাম হাত কেটেছে, তো ডান হাতে খান নিয়ে। কত নির্দয় তুমি মায়রা, বেয়াদবের মতো তর্ক করছো, অথচ স্বামীর মুখে খাবার তুলে দিতে পারছো না। আশ্চর্য, আপনি আমাকে সবসময় বেয়াদব বেয়াদব করেন কেন বলুন তো? তুমি তো বেয়াদবই। দেখতে পাচ্ছ একটা অসুস্থ লোক বসে আছে, খিদে পেয়েছে, অথচ তুমি খাইয়ে দিতে কৃপণতা করছো। বলি, এগুলি কি কিনে এনেছো নাকি? অসুস্থ কে? আপনি? আপনার গন্ডারের মতো মোটা চামড়ায়। সরি, অসুস্থ কে? আপনি? আপনার গন্ডারের মতো মোটা চামড়ায় লাগে অসুস্থ? অসুবিধা টের পান কিছু? আমার তো মনে হয় না। বেয়াদব মেয়ে, সবসময় মুখে মুখে তর্ক। নর্মাল কথা বললেও তো আপনি বেয়াদব বেয়াদব করেন। যাব কোথায় আমি? চাঁদের দেশে। অপেক্ষা করো, তোমাকে রাতেই চাঁদের দেশে নিয়ে যাচ্ছি আমি। ভয়ঙ্কর যাত্রার জন্য প্রস্তুত হও, পিচ্চি মিসেস চৌধুরী। ইহাম ধপ করে চেয়ার ছেড়ে উঠে গেল। সুচালো চোখে মায়রার দিকে তাকিয়ে ওর হাতে থাকা এঁটো খাবারের প্লেটটাই এক প্রকার টেনে নিয়ে হনহন করে সেখান থেকে চলে গেল ইহাম। তাজ্জব বনে মায়রা হা হয়ে সেদিকে তাকিয়ে রইল। গেল তো গেলই, খাবারের প্লেটটা
নেওয়ার কি প্রয়োজন ছিল? বাড়িতে কি খাবারের কমতি পড়েছে যে তার আধ খাওয়া প্লেটটা নিয়েই ছুটতে হলো? ছোচালোক। কিছুক্ষণ ইহামকে বিড়বিড় করতে করতে মায়েরা আর এক প্লেট বিরিয়ানি নিয়ে বসেছে। গরুর গোস্তের বিরিয়ানিটা বেশ খেতে হয়েছে। ঘ্রাণটা শুকলেই যেন জিভে পানি এসে পেটের খিদে বাড়ে। বিরিয়ানিতে গোস্তের পরিমাণও যথেষ্ট। লোকমায় লোকমায় ছোট ছোট গোস্ত কামড়ে লাগলে অমৃত মনে হয়। সাথে ঠান্ডা ঠান্ডা কোক পেয়ে মায়েরা মহা খুশি। ঢোকে ঢোকে কোক খেয়ে তৃপ্তির ঢেকুর তোলে। লজ্জা শরম পাশে রেখে খানিক বড় করে এক লোকমা গোস্তসহ বিরিয়ানি মুখে দিয়ে শশায় কামড় দেয়। চোখ বন্ধ করে তৃপ্তির সাথে চিবুতে থাকে। হন্তদন্ত হয়ে শিফু এগিয়ে আসে তখনই। লম্বা শ্বাস টেনে বলে, ভাবি এই নাও তোমার ফোন। আন্টি সেই কখন থেকে তোমায় কল দিচ্ছে। চট করে মায়েরা তাকালো। শিফুর নিঃশ্বাস নেওয়ার গতি দেখে কপাল কুঁচকালো সে। আম্মু হঠাৎ এতবার করে কল দিবেই বা কেন? ভাবনার মাঝে মুখের খাবার টুক গিলতে গিলতে হাত বাড়িয়ে দিল ফোন নেওয়ার জন্য। আম্মু কি অনেকক্ষণ ধরে কল দিচ্ছে? হ্যাঁ ভাবি। ফোন নিয়ে নখ খুলবে তার আগেই আবারও কল এলো ফাতেমা বেগমের নাম্বার থেকে। হ্যালো আম্মু। মায়েরা মারে। ফোনের ওপাশ থেকে ডুকরে কান্না আওয়াজ শুনে থমকে গেল মায়েরা। খাবারটা যেন লাগলো গলায় ঠেকে গিয়েছে। চিন্তিত বিস্ময় চোখগুলি স্থির। বুকের ভেতর তখন ভারী একটা কিছু আঘাত করছে। কি হয়েছে ওখানে? সব ঠিকঠাক? আম্মু এভাবে কান্না করছে কেন? অনেক কষ্টে ঢোক গিলল মায়েরা। লঘু স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে আম্মু? কান্না করছো কেন তুমি? মারে আমার তুহিন। ওপাশে যে ভয়ঙ্কর কিছু হয়েছে তা আন্দাজ করতে পারছে মায়েরা। বুকের ভেতরটা তখন ধুকধুক করছে। ফাতেমা বেগম কান্নার কারণে ঠিকভাবে কথা পর্যন্ত বলতে পারছেন না। কি এমন হয়েছে ভাইয়ার? মা এভাবে কান্না করছে কেন? তীব্র শঙ্কায় হাত পা মৃদু কাঁপছে তার। খাবার পাশে রেখেই উৎকণ্ঠায় দাঁড়িয়ে পড়ল মায়েরা। উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ভাইয়ার কি হয়েছে আম্মু? শিফুয়া চলে যাওয়ার জন্য পা বাড়াতেই থমকে গেল এমন একটা কথা শুনে। তার কিশোরী বুকে প্রবল বেগে আঘাত আনল। জলোচ্ছ্বাস, গাঢ় ভয় তার হৃদয় কামড়ে ধরল। তড়িতে সে পিছু ফিরল। কি শুনল এটা? কম্পিত পা টেনে আরেকটু এগিয়ে যায় মায়েরার সন্নিকটে। সন্নিগ্ধ দৃষ্টিতে বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে তার দিকে। কানে ঝংকার তুলে বেজে যাচ্ছে, তুহিনের কিছু একটা হয়েছে। নিঃশ্বাসটা কেবল আটকে আসছে তার। কি হয়েছে ওই লোকটার? কি? হ্যালো আম্মু। বলছো না কেন? কি হয়েছে ভাইয়ার? মায়েরা আবার আমার তুহিন। আম্মু প্লিজ বলো কি হয়েছে? আমার হাত পা কাঁপছে আম্মু। জানি না আমার ছেলের কি হয়েছে। 11টার দিকে খাবারের জন্য ডাকতে গিয়ে দেখি দরজা বন্ধ। এত ডেকেও কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তোর বাবা। ব্যালকনিতে গিয়ে দেখি আমার ছেলেটা নিস্তেজের মতো পড়ে আছে। হসপিটালে নিয়ে যাচ্ছি। এখনো কথা বলছে না আমার কলিজার টুকরাটা। আমার খুব ভয় হচ্ছে রে মা। মায়ের কান্নায় থমকে গিয়েছে মায়েরা। চোখের পাতা তার অনড়। কেমন বিহ্বল চাহনি। শরীরের ভার ধরে রাখতে না পেরে এক পা পিছিয়ে গিয়েই কেমন ধপ করে চেয়ারটায় বসে গিয়েছে। এক ধ্যানে তাকিয়ে থাকা আঁখি গড়িয়ে টপ টপ করে ঝর্ণা বইল। ভাইয়ের জন্যে আতঙ্কে তার ভেতরটা ফাঁকা লাগছে। শূন্য মস্তিষ্কে কেবল ঘুরপাক খাচ্ছে একটা কথা, কি হয়েছে তার ভাইয়ের? ব্যাকুল উদ্বিগ্নে শিফু বুকের হাড় ভেঙে গুঁড়ো হচ্ছে। নিঃশ্বাসের পাল্লা কেমন থেমে থেমে নড়ছে। কানের পাশ দিয়ে বিরহের শীতল সুর তাকে বরফের মতো জমিয়ে দিয়ে যাচ্ছে। শ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে তার। ভেতর গহীনে উদ্বেগে বুকের ছাতি কাঁপছে। তার কোমল
হৃদয়ের দাবানলের জ্বলন ধরেছে যেন। কেমন ঘোরের মাঝে এগিয়ে গেল শিপু। ক্রন্দনরত মায়রার পায়ের কাছটায় ধীরে বসল নিভৃতে। উদ্রেক উৎকণ্ঠায় গলা কাঁপছে শিপুর, চেয়েও পারছে না ক্ষীণ আওয়াজ তুলতে। বারবার ভেসে উঠছে তুহিনের আধুত হাস্যোজ্জ্বল মুখখানা। সে নির্বিকার ভাবে তাকিয়ে আছে মায়রার দিকে। মেয়েটা কেমন পাথরের মতো বসে থেকে কাঁদছে। শিপু বুঝতে পারছে না তার ভেতরের অনুভূতির ঘনঘটা। সবকিছু কেমন যেন তার কাছে ভোঁতা লাগছে। কি হয়েছে ভাবি? নির্জীব মায়রার মন্থর গতিতে চোখ ঘুরিয়ে তাকায় শিপুর পানে। মেয়েটার টলমল চোখ জোড়া দেখেই কান্নারত অবস্থাতেই তুচ্ছ হেসে উঠল মায়রা। ঠোঁটের কার্নিশে নগণ্য হাসিটা রেখেই বলে উঠল, শান্তি হয়েছে না শিপু? তোমাদের শান্তি হয়েছে? আমার ভাই হসপিটালে, এবার তোমরা সবাই খুশি তো? ভাঁজ করা হাঁটুটা নড়ে উঠতেই শিপু মাটিতে লেপ্টে বসে পড়ল। শরীরটা তার অবশ লাগতে শুরু করেছে। কানে লাভার মতো টকবক করছে তুহিন হসপিটালে আছে সেই কথাটা। নিষ্প্রভ চোখগুলি ছুঁয়ে কয়েক ফোঁটা পানি পড়তেই তাতে পেতে উঠল মায়রা। এদিকটায় এখন মানুষ নেই। নিজেকে সংযত করতে না পেরে ক্ষোভ নিয়ে বলে উঠল, এখন কাঁদছো কেন শিপু? মজা পেয়েছ না? কষ্ট দিতে তো ভাইয়াকে কম দাওনি, তাহলে এখন কাঁদছো কেন? একদম কান্না করে অভিনয় করবে না বলে দিলাম। শিপু স্তব্ধ। মায়রার বিদ্বেষী কথা তার কর্ণকুহরে পৌঁছাচ্ছে না মনে হয়। বুকের ভেতরটা তার হাহাকার রে লিপ্ত। মনের গহীনে থাকা মানুষটা বুঝি নিস্তেজ হয়ে হসপিটালে ভর্তি। কি হয়েছে তার? বড় ধরনের কোনো কিছু? তার কি খুব কষ্ট হচ্ছে? এই ভেতরের জ্বালার থেকেও বেশি? নিস্তেজ হয়ে শুয়ে থাকা লোকটা কি জানে এত দূরে থাকা একটা হৃদয় দহনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তার অবস্থায়? তুমি আর তোমার ভাই এসবের জন্য দায়ী। তোমরা আমার ভাইকে কষ্ট দিতে দিতে জখম করে দিয়েছ, এসবের জন্য তোমরা দায়ী। শিপু অপরিচিত এক জায়গায় তাও বিয়ে বাড়ি। আশেপাশে মানুষজনের অভাব হবে না। এই পরিবেশে তার এভাবে রেগে যাওয়াও ঠিক নয়। নিজেকে সংযত করতে চেয়েও ব্যর্থ হচ্ছে সে। ভাইয়ের জন্য ভেতরটা জ্বলছে। কেমন আছে এখন তার ভাই? পরক্ষণে হৃদয়টা জ্বলে উঠল অন্য এক কারণে। নিজেকে ধাতস্থ করে কঠোর বানালো। চোখের নির্মল পানিটা মুছে মনকে দৃঢ় করল। আজ সে কথা বলবে বিষয়টা নিয়ে। নির্বোধের মতো নেওয়া একটা সিদ্ধান্তের উপর জেদ ধরে বসে থাকা মানুষটার জন্য এমন অধঃপতন হতে পারে না। চোখের পানিটা মুছতে মুছতে পা বাড়ালো গন্তব্যে। আজ যাই হোক, দমে যাবে না সে। সীমা পার হতে হলেও নিজেকে সেই হিসেবে প্রস্তুত করে নিল মায়রা। চলবে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।